আজ ক্লাস 6-এর গ্রুপ বি স্লট 1 যে ক্লাসটা তোমাদের হবে শনিবার দিন 12:55 থেকে 1:25 সময় গুগল মিটে। তার ভিডিওর সম্পর্কে তোমাদের যাবতীয় প্রশ্ন তোমরা আলোচনা করবে, আমাকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে, তোমরা তার উত্তর পাবে। আমি তোমাদের এই যে সাময়িক পরীক্ষার সিলেবাসটা বলে দিয়েছি, সম্পর্কে প্রশ্ন করতে পারো। সাময়িক পরীক্ষার পুরো সিলেবাসটা তোমাদের আলোচনা করা হয়েছিল আগের দিনই। আজকে সে সম্পর্কে তোমরা প্রশ্ন করবে। আর যদি তোমাদের এক্সট্রা কিছু জানার থাকে, মানে তারপরের বিষয় প্রথম দ্বিতীয় পার্বিক পরীক্ষার যেখানে সিলেবাসটা আছে সেই সিলেবাস সম্পর্কে, যেটা তোমাদের 92 পাতা থেকে শুরু হচ্ছে, খাদ্য শৃঙ্খলের ধারণা। সেই খাদ্য শৃঙ্খলের ধারণা তোমাদের আমি একটু দিয়ে রাখি। তার আগে তোমরা এই যে কথাটা শক্তি রূপান্তর সম্পর্কে, কিংবা ধরো আর যেগুলো আছে শক্তির উৎস সম্পর্কে, কিংবা ধরো তোমাদের বলা আছে শক্তির ধারণা, তার প্রকারভেদ, উৎস ও শক্তির সমস্যা, এই সম্পর্কেও যদি কিছু তোমাদের জানা থাকে সেগুলো বলবে। আর যেটা তোমরা বলবে সেটা হচ্ছে বলের প্রভাব, কিভাবে স্পর্শহীন বল কাজ হয়, কিংবা কোন কাজ করতে গেলে টানা দরকার, কিংবা কোন কাজ করতে গেলে ঠেলা দরকার, তার অনেকগুলো উদাহরণ তোমাদের এখানে দেওয়া আছে। যেমন ফুটবলে কিক করলে, কিংবা জামার বোতামের ফুটো দিয়ে তুমি বোতাম ঢুকিয়ে দিলে, কিংবা দরজা খোলার সময় বা দরজা বন্ধ করার সময় কি কাজ, কোন কাজটা করা হয়, সে সম্পর্কে কিছু ধারণা তোমাদের দেওয়া আছে। সেটা তোমরা লিখবে, লিখেছো খাতায়। সে সম্পর্কে প্রশ্ন থাকলে তোমরা করবে। বলের ধারণা, তার একক সম্পর্কে বলা আছে, সেটা বলবে বা জানবে। যেটা শুরু হচ্ছে বল ও শক্তির প্রাথমিক ধারণা থেকে। বল ও শক্তির প্রাথমিক ধারণা, এই বল ও শক্তির প্রাথমিক ধারণা থেকে তারপর তোমাদের বৃদ্ধি আছে, উদ্ভিদের বৃদ্ধি, প্রাণীর বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ, বুদ্ধির বৃদ্ধি মাপক যন্ত্র, প্রাণীর বৃদ্ধি কি কোন স্কেলে সাধারণভাবে ব্যবহার করা হয়, ইত্যাদি সমস্ত কিছু আমাদের পড়ার মধ্যে রয়েছে। আর রয়েছে যে সময়ের পরিমাপ, সময়ের পরিমাপ, কিংবা ধরো আর কি বলি, যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, ভর, সময়, দৈর্ঘ্যের পরিমাপ, এদের এককের নাম। এই পরিমাপগুলি কি দিয়ে করলে সুবিধা হয় বা সেই যন্ত্রের নাম কি, ওজন মাপক যন্ত্র বা মাপনীচকের কথা বলা আছে, কিংবা ধরো স্প্রিং তুলার কথা বলা আছে, এইগুলো তোমরা পড়ার মধ্যে পেয়েছো। এখান থেকেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সাময়িক পরীক্ষা। তারপরে দ্বিতীয় পার্বিক পরীক্ষা এখানে শেষ হয়েছিল। দ্বিতীয় পার্বিক পরীক্ষার বিশেষ কিছু অংশ আর তোমাদের উল্লেখ করার দরকার নেই, তোমার যেটা বার্ষিক পরীক্ষার মধ্যে তখন দেয়া থাকবে। এখন যেটা তোমাদের বলছিলাম সেটা হলো
খাদ্য শৃঙ্খলের ধারণা। খাদ্য শৃঙ্খলের ধারণা। খাদ্য শৃঙ্খল মানে কি? খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে যে যেখান থেকে শুরু হচ্ছে খাদ্যের উৎস, একেবারে উৎস থেকে যদি আমরা ধরি, তাহলে আমাদের শুরু করতে হবে সূর্য থেকে। কারণ একমাত্র সূর্যই আমাদের কেন বলি, উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রত্যক্ষভাবে ভূমিকা নেয়। এইবার সেই উদ্ভিজ্জ খাদ্য আমরা গ্রহণ করে থাকি। উদ্ভিজ্জ খাদ্য বলতে উদ্ভিদ থেকে প্রাপ্ত বীজ, উদ্ভিদ থেকে প্রাপ্ত ফল, উদ্ভিদ থেকে প্রাপ্ত যে শস্য, সেই ফসল আমরা সংগ্রহ করি। সেই সংগ্রহের মূলে রয়েছে কিন্তু সূর্যালোক। সালোক সংশ্লেষ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ তাদের নিজস্ব দেহে স্থিত ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের ফোটন কণাকে কাজে লাগিয়ে এবং মাটি থেকে সংগৃহীত জল নিয়ে তারা তাদের দেহজ উৎসেচককে কাজে লাগিয়ে বিশেষ ধরনের উৎসেচককে কাজে লাগিয়ে তারা গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই গ্লুকোজ জাতীয় খাদ্য সেই উদ্ভিদ কি হয়, সেই উদ্ভিদ তার নিজস্ব প্রয়োজনে লাগায় এবং বাকিটা সেটা শ্বেতসার হিসেবে ভবিষ্যতের জন্য জমা রাখে। এই যে শ্বেতসার হিসেবে ভবিষ্যতের জন্য জমা রাখলো, এই জমা রাখার কারণ হিসেবে তারা কি করে, তারা পরোক্ষভাবে প্রাণীকুলকে সাহায্য করে। কেন? তৃণভোজী প্রাণী থেকে শুরু করে প্রায় বহু প্রাণী এই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার এই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল এমন প্রাণীদের মাংসাশী প্রাণীরা খেয়ে তারা জীবন ধারণ করে। অর্থাৎ একটা শৃঙ্খলে পরস্পর আবদ্ধ, শৃঙ্খলে তারা পরস্পর যুক্ত। এই শৃঙ্খলটা যেহেতু গড়ে উঠেছে খাদ্যের ভিত্তিতে, খাদ্যের উপর নির্ভর করে, তাই এক্ষেত্রে এর নাম রাখা হয়েছে খাদ্য শৃঙ্খল। অর্থাৎ শৃঙ্খলটা শুরু হচ্ছে তৃণভোজী থেকে। তৃণভোজী প্রাণী উদ্ভিদদের যারা খায় তারা, তারপর তাদের কারা খাচ্ছে, তাদের আবার কে খাচ্ছে, এইভাবে একটা শৃঙ্খল তৈরি হচ্ছে। ধরো আমি তোমার বইয়ে যে শৃঙ্খলের ছবিটা দেওয়া আছে, সেই শৃঙ্খলের ছবিটা আমি এখানে ফিল আপ দি ব্ল্যাঙ্ক করা আছে, ফাঁকা ফাঁকা জায়গা আছে, তুমি ফাঁকা জায়গার মধ্যে লিখবে, আমি বলে দিচ্ছি। সে শৃঙ্খলটা শুরু হচ্ছে 93 পাতায়। সেখানে একটা খাদ্য শৃঙ্খল রাখা হয়েছে, যে খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে সেই সূর্যালোক থেকে। সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে গ্লুকোজ জাতীয় খাদ্য তার নিজের দেহের মধ্যে স্থিত করে, স্থৈতিক শক্তি রূপে জমা রাখে। এটাকেই বলা হয় স্থিতিশক্তি। সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপ পায় প্রাণীর মাধ্যমে, প্রাণীর মধ্যে এসে
শ্বসন নামক প্রক্রিয়া চলাকালীন সেই ঘটনাটা ঘটে। অর্থাৎ শৈতিক শক্তি গতিশক্তিতে বা কার্যকরী শক্তিতে মুক্ত হয়। সেটা পরের কথা, সেটা শক্তির মুক্তি হিসেবে প্রকাশ করব। কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। যে শৃঙ্খলটি রচিত হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের ফোটন কণা সবুজ বীরের মধ্যে আবদ্ধ হয়ে সঞ্চিত খাদ্যের মধ্যে জমা থাকে, স্বেচ্ছার রূপে জমা থেকে সেটা উদ্ভিদের মধ্যে থাকছে। সেই স্বেচ্ছাজাত খাদ্য গ্রহণ করে তৃণভোজী প্রাণীরা, এখানে গঙ্গা ফড়িং বা ওই ধরনের যারা তৃণের উপর নির্ভর করে, ছাগল, গরু, মহিষ, এই ধরনের যারা প্রাণী, যারা পুরোপুরিভাবে তৃণের উপর নির্ভর করে নিজেদের জীবন ধারণ করে, সেই সমস্ত প্রাণীদের, অর্থাৎ অনেক পোকাও গাছের পাতার রস খেয়ে খায়। সেই যে পতঙ্গ কুল যারা সরাসরিভাবে এই ধরনের প্রাণীদের ওপরে, অর্থাৎ যে সমস্ত প্রাণীরা উদ্ভিদের ওপর সরাসরিভাবে নির্ভরশীল, তাদের কথা বলা হচ্ছে। সেই সব প্রাণীদের আবার একটু উন্নত, মানে ধরো একটা ছোট মাছ বা ছোট গিরগিটি জাতীয় প্রাণী বা ছোট একটা তোমার কমজোরি প্রাণী, যাদের দেহের ক্ষমতা খুব একটা বেশি নেই, এই ধরনের, যেমন গঙ্গা ফড়িংয়ের কথা বললাম, পতঙ্গ শ্রেণীর প্রাণীর কথা বললাম। এই পতঙ্গ শ্রেণীর প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাঙ। তার মানে ব্যাঙ পতঙ্গ খায়, পতঙ্গ গাছের পাতার রস খায়, গাছের পাতা তার রস পায়, তার প্রয়োজনীয় খাদ্যের যোগান পায় সূর্যালোক থেকে। তাহলে শৃঙ্খলটা আস্তে আস্তে এগোচ্ছে। এই ব্যাঙ থেকে শৃঙ্খলটা আবার এগোচ্ছে কোন দিকে? সাপের মধ্যে ঢুকে পড়ছে। কারণ ব্যাঙকে সরাসরি সাপ গ্রহণ করতে পারে, সাপ গ্রহণ করে, সাপ খায়। সুতরাং সাপ ব্যাঙকে খাচ্ছে, খেয়ে কী হচ্ছে? খেয়ে করছে যে তারা খাদ্য শৃঙ্খলটা বজায় রাখছে, বা তাদের মধ্যে একটা খাদ্য শৃঙ্খলার ভারসাম্যটা বজায় থাকছে। এরপর এই সাপ থেকে তোমার বইয়ে যে ছবি দেওয়া আছে, সেই ছবির কথা উল্লেখ করেই আমি বলতে চাইছি যে এই সাপকে সাধারণভাবে ময়ূর জাতীয় প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ দেখলে দেখা যাবে যে সাপের সাথে ময়ূরের তুমুল ঝগড়া চলছে, কে তার শক্তি প্রদর্শন করে আরেকজনকে হারিয়ে দিতে পারে। সাধারণভাবে যখন তারা একসাথে বনের মধ্যে থাকে তখন দেখা যায় না, কিন্তু তার মধ্যে এই ঝগড়াঝাটি, এই ধরনের মারামারি দেখা যায় না। কিন্তু তারা যখন সহাবস্থানে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কি হয়, তারা নিজেদের মধ্যে